প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক, গবেষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক আফসান চৌধুরী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, পরিবহন ধর্মঘটে দেশ অচল, সীমাহীন দুর্ভোগে মানুষ, মারমুখী পরিবহন শ্রমিকরা, গাবতলীতে পুলিশ বক্স ও র্যাকারে আগুন। বাংলাদেশ প্রতিদিন, কুনিয় হত্যায় 5 জেএমবি জঙ্গির ফাঁসি। মানব জমিন, ওসমানীনগরে ভোটের মাঠে আতঙ্ক, থমথমে ছাতক, পুলিশ মোতায়েন। আমাদের সময়, সড়ক দুর্ঘটনায় হতাহতের সঠিক পরিসংখ্যান নেই, ক্ষতিপূরণ পাচ্ছে না নিহত আহতদের পরিবার। সকালের খবর, এই ধর্মঘট কতটা যৌক্তিক, 3 মন্ত্রীর ভিন্ন বক্তব্য। যায় যায় দিন, চালকদের কর্মবিরতির দায় নিচ্ছে না কেউ। আলোকিত বাংলাদেশ, গ্যাসের 2য় দফা মূল্য বৃদ্ধিতে স্থগিতাদেশ। দৈনিক ইনকিলাব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী অবস্থানে গতি পেল সার্ক। সার্কের নতুন মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন পাকিস্তানের আমজাদ হোসেন সিয়াল। ভোরের কাগজ, 25 মার্চ কেন গণহত্যা দিবস। আমাদের অর্থনীতি, ব্যাংকের ঋণ প্রতি মাসে লোপাট 440 কোটি টাকা, গ্যাসের মূল্য বৃদ্ধিতে সরকারের আয় 341 কোটি। দৈনিক দিনকাল, বাস ধর্মঘটে চরম দুর্ভোগ। দৈনিক সংগ্রাম, পুলিশের টিয়ার শেল ও জলকামান ব্যবহার, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হরতাল। দৈনিক করতোয়া, সংসদে বিল পাস, আনসার সদস্যদের চাকরি 6 বছরে স্থায়ী। প্রতিদিনের সংবাদ, জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা, 5 জঙ্গির ফাঁসির রায়। The Independent, Wildcat transport strike, thousands suffer. The Bangladesh Today, 5 JMB men to walk gallows for killing Hoshi Konio. The Financial Express, proposals to hike power tariffs under scrutiny. Our Time, 5 JMB men get death penalty for killing Japanese Hoshi Konio. Dhaka Tribune, Wildcat transport strike starts. সংবাদপত্রের শিরোনামগুলো দেখলাম। তো পরিবহন ধর্মঘট, গ্যাসের দাম বৃদ্ধির 2য় দফা বৃদ্ধি আপাতত আদালতের আদেশে স্থগিত আদেশ দেওয়া হয়েছে। জাপানি নাগরিক কুনিও হোশি হত্যার রায় হয়েছে। এইসব শিরোনাম রয়েছে। তার আগে আমরা জানি যে 1 মার্চ আজ উত্তাল মার্চের শুরু। যে মার্চে একদিকে স্বাধীনতার ঘোষণা, 7 মার্চের ভাষণ, 25 মার্চের গণহত্যা, আবার প্রতিরোধ, বাঙালির রুখে দাঁড়ানো। আমরা স্বাধীনতার এই মাসকে ঘিরে আমাদের বীর শহীদদের স্মরণ করে যদি আলোচনা শুরু করি, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। এই মোটেটা আমাদের জীবনের, আমাদের জাতীয় ইতিহাসের, ব্যক্তিগত ইতিহাসের, সামাজিক ইতিহাসের মোড় ঘোরানোর সময়। যে আন্দোলন দীর্ঘ দিন ধরে চলছিল এবং এটা 47-এর অনেক আগে থেকে চলছিল, সেটা পরিপূর্ণতা পেয়েছে মার্চে। এবং এর পরবর্তীকালে যেসব ঘটনা ঘটেছে তার কিন্তু সূত্র এই মার্চ। তো এই মার্চের একটা জিনিস আছে যে মানুষ যে সংগঠিত হয়েছিল এই মার্চে সংগঠিত হয়েছিল সবচেয়ে বেশি। নির্বাচনের পরে মানুষ সংগঠিত হয়নি, কারণ তারা ভেবেছে হয়তো আওয়ামী লীগের হাতে ক্ষমতায় যাবে। কিন্তু যখন পরিষ্কার হয়ে গেল যে আওয়ামী লীগের হাতে ক্ষমতায় যাবে না, এবং তখন মানুষ প্রথম ক্ষুব্ধ হলো। 7 মার্চের ভাষণের পরে মানুষ সংগঠিত হলো। এই যে সংগঠিত হলো এই মার্চের ভাষণের পর থেকে 25 মার্চ রাত্রে, ওটাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, এবং ওটাই প্রস্তুত করেছে মানুষকে। তো সেই জন্য এটা আমাদের সর্বতব্য সময়। একই সাথে 25 মার্চ রাত 26-এ যে গণহত্যা চলেছে সেটা আমরা দেখেছি। এই গণহত্যা এমন একটা সেনাবাহিনী, রাষ্ট্র এটা পরিচালনা করছে, যার আমি অন্য সকল কিছু বাদ দিয়ে বলবো যে এটা হচ্ছে কম মেধা একটা রাষ্ট্র কমই লক্ষ্য করা যায়। এবং পাকিস্তান কেন আত্মহত্যা করতে চেয়েছিল এটা বোঝা যায় না, তবে এটুকু বোঝা যায় যে একটা রাষ্ট্র টিকে থাকতে হলে তার অভ্যন্তরীণ মেধা থাকা, আনুষ্ঠানিক মেধা, প্রাতিষ্ঠানিক মেধা দরকার। একটা রাষ্ট্রীয় মেধা যদি আমরা বলি, সেটা পাকিস্তানের ছিল না, 47 সালেও ছিল না,
71 সালেও ছিল না। তো এই কারণে তার অবধারিতভাবে তার মৃত্যু ঘটেছে। আজকে যে আমরা পাকিস্তান বলছি সেটা নতুন একটা দেশ, তার জন্ম হয়েছে বস্তুতপক্ষে 16 ডিসেম্বর। আমাদের পাকিস্তানেরও জন্মদিবস 16 ডিসেম্বর পালন করা উচিত, কারণ যেটা 47-এ হয়েছিল ওরা তো সেই পাকিস্তান তো আর নেই। অতএব আমার মনে হয় এইটাই আমাদের স্মরণ করা উচিত। আমাদের যেমন জন্ম হয়েছে 26শে মার্চ, পাকিস্তান আমাদের চেয়ে 9 মাস পরে জন্মেছে 16ই ডিসেম্বর। এটাই হচ্ছে আমার মনে হয়। আমাদের মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার বিষয়টিকে আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি নেই বলে আমরা দেখি। আমরা আজকে শিরোনামে একটি সংবাদপত্রে দেখতে পাচ্ছিলাম যে 25 মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করার কথা বলা হয়েছে। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে তাদের দাওয়াতে আমি গণহত্যা বিষয়টা পড়াতে যাই। তো আপনি যদি পৃথিবীর অন্যান্য দেশের গণহত্যার অবস্থান তো দেখেন, যখন যারা গণহত্যা হয়েছে বলে তারা অনেকগুলো এর সঙ্গে কিন্তু প্রমাণাদি উপস্থিত করেন। এবং সবচেয়ে বড় সেটা হলো যে আমাদের দ্বিতীয় মহাযুদ্ধের যেটাকে হলোকস্ট। আজকেও আমি আমার ক্লাসে ঢাকা ইউনিভার্সিটি আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আমি আজকে গণহত্যা পড়িয়েছি। তো ওখানে যেটা হয়েছে বেদ বা শাম যেটা বলে, তারা কিন্তু অনেক তথ্য সংগ্রহ করে এবং বাড়িতে বাড়িতে গিয়ে একেবারে তথ্য সংগ্রহ করে। তো সেই তথ্যগুলো সংগ্রহ করে এনে তারা তৈরি করেছে। তারা বলছে যে 60 লাখ মানুষ মারা গেছে, কিন্তু এখন পর্যন্ত 40 লাখের মতো তারা নামপত্র পেয়েছে। তো এইটা এরকম রয়েছে এবং এই তথ্যগুলো বেদ বা শামের ওয়েবসাইটে যারা যাবেন তারা যেতে। আমাদের দেশের গণহত্যা নিয়ে প্রশ্নবিদ্ধতা তো অবশ্যই সংখ্যার বিষয়টা আছে, কিন্তু সংখ্যার বিষয়ের চেয়ে বেশি সেটা হচ্ছে যে আমরা ওই বিষয়টায় তথ্যগুলো সংগ্রহ করিনি। আর এখানে এত এটার সঙ্গে আবেগ জড়িত হয়ে গেছে, এখন মানুষ আর এটাকে ইতিহাস চর্চার বিষয় দেখছে না, গবেষণার বিষয় দেখছে না, জরিপ করে তথ্য সংগ্রহের বিষয় দেখছে না। মনে করছে যে কেউ যদি এটা নিয়ে প্রশ্ন তোলে সেটা তার ইতিহাসকে, তার নির্যাতনকে ইত্যাদিকে প্রশ্ন করা হবে। অতএব এরকম যখন মানসিক অবস্থা মানুষের হয়, তখন যে দায়িত্বটা নিতে হয় সেটা হলো যারা ইতিহাস নিয়ে কাজ করেন তারা যদি সরকারের সাথে একত্রিত হয়ে কাজ করেন তাহলে এটা সম্ভব। দুর্ভাগ্যবশত আমাদের সেরকম অবস্থা কোনো সময় হয়নি। আমাদের হয় এই পক্ষ তা না এই পক্ষ দুটোকে আবেগের জায়গায় এত প্রবলভাবে নিয়ে গেছেন যে এটা নিয়ে আর আমরা সেই রকম প্রমাণাদি দলিল দস্তাবেজ কিছুই আমরা উপস্থিত করতে পারছি না। করা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আমি নিজে এই বছরে কয়েকটা জায়গায় মানুষে জরিপের মতো তালিকাকরণ করেছে, কি নির্যাতন হয়েছে ইত্যাদি করেছেন এবং সেগুলো ছাপাও হচ্ছে। এরকম ভাবে যদি আপনি দেখেন, আমি তো অনেক বই দেখেছি, আমি নিজেও কাজ করি যেহেতু, আমার মতে এটাকে যদি সেই পরিসর থেকে দেখা যেত আমাদের জন্য ভালো হতো। কারণ যতক্ষণ না আমরা এই জায়গায় গিয়ে বলবো যে এটা হয়েছে, তবে গণহত্যা হয়েছে কিনা এই বিষয়ে কোনো প্রশ্ন নয়, গণহত্যা হয়েছে। আমাদের যেটা বিষয়টা দাঁড়াচ্ছে যে সংকটটা যে কতজন মারা গেছে বা ইত্যাদি, কিন্তু ওইটা কোনো বিষয় না। গণহত্যা হয়েছে, হ্যাঁ অবশ্যই গণহত্যা হয়েছে। এবং সেই দিক থেকে প্রফেসর মুনতাসির মামুন যেটা লিখেছেন যে কেন এটা গণহত্যা, এটা তো গণহত্যা, এটার বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং আমার মনে হয় এটাকেই আমাদের করা উচিত। আমরা এটা মেনে নিচ্ছি, আমরা এটা সবাই আমরা জানি, স্বীকার করছি, বলছি। এবং যারা প্রশ্ন তুলতে পারেন গণহত্যা সম্পর্কে, প্রশ্ন তোলাটা তাদেরই করা উচিত যারা বিষয়টা নিয়ে চর্চা করেন। এটা রাজনীতির পরিসরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। যে বিরোধী দলীয় নেত্রী বলেন এতজন মারা যায়নি, তো উনার বলার দরকার আছে, বিশেষ করে এই সময় যেটা একটা নাজুক একটা বিষয়, একটা স্পর্শকাতর একটা বিষয়। এই নিয়ে প্রশ্ন আলোচনাটা না করে এর হয় গবেষকদের হাতে ছেড়ে দেওয়া উচিত, অথবা এটা চলতে থাকুক যেভাবে করছে। মানুষ নিজে তথ্য উপাত্ত সংগ্রহ করছে, গবেষণা বই লিখছে ইত্যাদি করছে। আমার মনে হয় একটু আমরা নিজেরাই যদি বিষয়টাকে একটু শোভন করি, আমাদের রাজনৈতিক ঝগড়াঝাটির মধ্যে এই বিষয়টাকে একটা বিষয় হিসেবে না করে সবার কল্যাণ হয়। আমরা শিরোনাম দেখতে পেয়েছি যে বাস চালক যাদের তারেক মাসুদ এবং মিশুক মনিরের দুর্ঘটনার যাকে দায়ী বলে যার সাজা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সেই সাজার প্রতিবাদে বাস শ্রমিকরা ধর্মঘট করছেন সারা দেশে এবং ধর্মঘটের ভোগান্তির চিত্র সংবাদপত্রগুলোতে ছবি সহ ছাপা হয়েছে। এতে এই ভোগান্তির চিত্র থেকে কয়েকটি বিষয় চলে আসে। এক হচ্ছে যারা এই সড়ক বিষয়ে কিছুটা কাজ করেছেন, আমি নিজেও কাজ করেছি,
তারা আপনারা যদি তথ্যটা জানেন তাহলে দেখবেন যে এই যে বর্তমান সরকারের 3 মন্ত্রীর কণ্ঠস্বর এত নরম হয়ে তো জীবনে তাদের আমি কথা বলতে শুনিনি। তারা তো সাধারণত রেগে রেগে কথা বলেন, কিন্তু এখানে এত নরম হচ্ছেন কারণ যারা অবরোধটা করেছে, যারা ধর্মঘটটা করেছে, তারা এত শক্তিশালী যে তাদের সঙ্গে সরকার বোধহয় একটু সমঝে কথা বলে, তো তাদের ক্ষমতা আছে। বিষয়টা হচ্ছে যে যাদের যে নেতা তারা তো সরকারের মধ্যে আছে, এরা তো বিরোধী দলের ট্রেড ইউনিয়ন না, এরা তো সরকারপন্থী ট্রেড ইউনিয়ন। সরকারপন্থী ট্রেড ইউনিয়নই সরকারের সঙ্গে ঝগড়াটা করছে এবং দেখিয়ে দিচ্ছে যে তাদের কতটা ক্ষমতা। এখন জনগণ যে কষ্ট হচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে, মানুষ তো একেবারে রীতিমতো আটকে গেছে হঠাৎ করে বিভিন্ন ভাবে। তো সরকার মনে হচ্ছে না খুব একটা দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু তারা চিন্তিত না। চিন্তিত না এই কারণে যে সরকারের বোধহয় এখানে রাজনৈতিক অবস্থানটা নিয়েছে। সরকার হিসেব করছে যে আচ্ছা এই মানুষগুলো যেগুলো কষ্ট পায় এরা তো সবসময় কষ্ট পায়, এদের কষ্ট পেলে আমাদের কি কোনো অসুবিধা হয়? আমার মনে হয় এটাই সরকার ভাবছে যে এদের তো খুব একটা, আমার তো দরকার নেই, আমাদের তো চিন্তা করার দরকার নেই। কারণ আমি এত উদ্বেগহীন কণ্ঠস্বর মন্ত্রীদের, উদ্বেগহীন কণ্ঠস্বর সরকারের আমি কখনো দেখিনি। এবং এটা বলতে হবে তাহলে যে সরকার এদের ঘাঁটাবে না, এদের ঘাঁটাচ্ছে না। সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে এটাও সরকারকে খুব একটা করছে না। একটা দিনে যে কেউ কি হিসেব করে বলতে পারবে কতজন মানুষ কাজে যেতে পারেনি, কতজন এই করতে পারেনি, ও করতে পারেনি? অসম্ভব একটা ভয়াবহ একটা অবস্থা। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না নড়ছে, এটা বাড়তেও পারে। সংঘর্ষ পর্যন্ত হয়েছে। কি বিষয় নিয়ে হচ্ছে যে আদালতের রায় তারা মানবে না। তো তাহলে আপনি আদালতের রায় মানবেন না, তাহলে আপনি কি করতে চান? তো তখন বোধহয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন আপনারা আদালতে গিয়ে বলুন। এত নরম কণ্ঠস্বর কেন বলছেন? কারণ প্রতিপক্ষ অনেক শক্তিশালী, প্রতিপক্ষ জনগণের চেয়ে শক্তিশালী, এবং এটা সরকার মোটামুটি বোঝেন। সরকারের যেটা প্রয়োজন, সরকার যখনই রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেন তখন তো তার নিজের সুবিধা থেকে দেখছেন, সরকার হিসাব করে দেখছেন আচ্ছা ওদেরকে যদি আমি ভোটারদেরকে 7 দিন যদি বাদও দিই আমার কিছু কি ক্ষতি হবে, কাকে ভোট দেবে, এরকম মানসিকতা থেকে আমার মনে হয় বিষয়টা হয়েছে। শিরোনাম রয়েছে খুব আলোচিত জাপানি নাগরিক যাকে রংপুরে হত্যা করা হয়েছিল, কুনিও হোশি, তার হত্যা মামলায় 5 জন জেএমবি সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত, একজন খালাস পেয়েছেন। আদালতে মৃত্যুদণ্ড দিয়েছে, আমাদের কিছু বলার নেই, আমরা অনেক দ্রুত হ্যাঁ। এবং এটা কিন্তু এটাও স্মরণ রাখতে হবে অনেক কিছু হচ্ছে যেগুলোর আমরাও আরো দ্রুত বিচার চাই। একই দিকে যেমন জঙ্গিদের বিচার হচ্ছে এবং বিচার হয়ে ফাঁসি হচ্ছে, অনেক সময় ক্রস ফায়ারে মারা যাচ্ছে, একই সাথে আমাদের মনে রাখা দরকার গোবিন্দ নগরের সাঁওতালদের যে বাড়িতে আগুন দিয়েছিল তাদের ব্যাপারে কিচ্ছু করা হয়নি। আমাদের বলতে হবে যে এই ভারসাম্যটা আমাদেরকে দুশ্চিন্তিত করে। তার মানে সরকার ইচ্ছা করলে কিছু হচ্ছে, সরকার ইচ্ছা না করলে হচ্ছে না। তাহলে তো প্রাতিষ্ঠানিকতা তৈরি হচ্ছে না। আমরা বারবার বলছি প্রাতিষ্ঠানিকতা তৈরি হচ্ছে না। প্রাতিষ্ঠানিকতা তৈরি না হওয়ার অসুবিধাগুলো জনগণই সবচেয়ে বেশি ভোগ করে, সে তো ক্ষমতাহীন। প্রাতিষ্ঠানিকভাবে বিচার ব্যবস্থাটা, প্রাতিষ্ঠানিকভাবে আইন, প্রাতিষ্ঠানিকভাবে এই যে আইন প্রয়োগ, প্রচেষ্টা সবচেয়ে বেশি সুবিধাভোগী হচ্ছে জনগণ, কারণ জনগণের নিজস্ব কোনো ক্ষমতা নেই। এরকম অবস্থায় যদি সরকার একটু এটা চিন্তা করতো, বিচারে হয়েছে, ফাঁসি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে কোনো মানুষ পাওয়া যাবে যেটা দুঃখ পাবে, খুব কম হলেও কিছু পেতে পারে। একই সাথে আমরা বলবো যে যেখানে বিচার পাচ্ছে না সেখানে দয়া করে বিচারের ব্যবস্থা করুন, এটা আমাদের সবচেয়ে বেশি স্মরণ করা দরকার। আরেকটি বিষয় নিয়ে প্রায় প্রতিদিনই আলোচনা হচ্ছে, সংবাদ শিরোনামও থাকছে, সেটি হচ্ছে গ্যাসের দাম বাড়া। সেটা 2 দফায় বাড়বে বলে দেখা গিয়েছিল মার্চে এবং তারপরে জুনে। তো দ্বিতীয় দফার বৃদ্ধিটা আদালত স্থগিতাদেশ দিয়েছে। আমার মনে হয় সরকার এটা ভেবেই নিয়েছে যে এটা বাড়িয়ে দিলেও কোনো হবে না। আদালত দ্বিতীয় দফা স্থগিত দিয়েছে, তাতে আদালতের কথা তো সরকার খুব একটা পাত্তা দেয় না। 6 মাসের জন্য স্থগিতাদেশটা দেওয়া। আমি মনে করি না এটা কোনো বড় বিষয়। সরকার হয়তো রাজনৈতিকভাবে ভাবছে যে এটা কতটা তার সরকার, এই সরকার খুব হিসেবি সরকার। উনি দেখছেন, সরকার দেখছে যে এটাতে আমার লাভ কতটা হয়, কতটা সহ্য করতে পারে। তো যেহেতু আমাদের জনগণের সহ্য ক্ষমতা সীমাহীন, আমাদের দ্বিতীয়বারে যদি গ্যাসও হয় তাহলে মানুষ কি করবে? প্রতিবাদ তো আমাদের এখানে খুব একটা বেশি হয় না। অর্থাৎ শেষ কথাটা সরকারই বলবে, প্রশাসনই বলবে, আমলারাই বলবে, জনগণের সুবিধা অসুবিধাটা বিষয় হবে না। তো অনেক ধন্যবাদ আজকে এ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল